প্রাচ্য আর পাশ্চাত্যের মিলন মেলা বসেছে মধ্যপ্রাচ্যে, কারণ বিশ্বকাপটা এখন ওমান ও আরব আমিরাতে। রোড টু দুবাইয়ের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ। 29 দিন, 4 ভেন্যু, 16টি দল, তবে ট্রফি কিন্তু একটাই। আর এই বিশ্বকাপে আপনি আমাদের ক্রিকেট এক্সপার্ট, আপনাদের নিয়েই আমাদের নিয়মিত আয়োজন রোড টু দুবাই। মাসব্যাপী এই আয়োজনে দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজনু বিন তারেক। আর বিশ্বকাপের পুরোটা সময় এই আয়োজনে আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী তাহমিদ অমিত। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আজকের দুইজন অতিথি। শুরুতে জেনে নেব আপনাদের পরিচয়। আমি হাসান আহমেদ টুটুল, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের জেনারেল মেম্বার। শাহরান রহমান আলভি, সিনিয়র মেম্বার, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগতম। দর্শক, যেটি বলছিলাম, আজকেই বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠছে এবং প্রথম দিনে মুখোমুখি হচ্ছে ওমান এবং পাপুয়া নিউগিনি, এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে আর ওমানের আল আমিরাত স্টেডিয়ামে। এবং আমাদের সহকর্মী তাহমিদ অমিত, যিনি আছেন ওমানে এই বিশ্বকাপ কভার করতে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই আল আমিরাত স্টেডিয়াম, যেখানে আজকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই স্টেডিয়ামের আদ্যপ্রান্ত আমরা দেখে নিব সেই প্রতিবেদন। হ্যালো, see you again. Okay, thank you. দর্শক, স্বাগত জানাচ্ছি রোড টু দুবাইয়ের আজকের পর্বে। আমাদের সঙ্গে নিশ্চয়ই প্রথম দিন জেনে গেছেন আমাদের অভিজ্ঞতার কথা। হ্যালো, হিয়ার আইসিসি অফিসিয়াল গাড়ি। আমরা এসে গেছি স্টেডিয়ামে, আর আমরা যে স্টেডিয়ামে সেখানে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। কাজ করছেন আমাদের ভাই ব্রাদাররাই, সবাই পরিচিত, আশপাশের সবাই। এই স্টেডিয়ামে আসার আগে আপনি জানেন যে চাইলে কিন্তু স্টেডিয়ামে সবাই ঢুকতে পারবে না, এবং সারা পৃথিবী থেকে যে জার্নালিস্টরা আসেন, গণমাধ্যম কর্মীরা আসেন, তাদের আসবার হচ্ছে একটা বড় প্রসেস হচ্ছে অ্যাক্রিডিটেশন নিতে হবে, যেটা আপনাদেরকে বলেছিলাম প্রথম পর্বে। অ্যাক্রিডিটেশন থাকবার পরও কেন আমাদের ক্যামেরা নিয়ে নেওয়া হলো, এখনও আমরা ক্যামেরা কিন্তু পাইনি এখন পর্যন্ত। সেই ক্যামেরা কেন নিয়ে নেওয়া হয়েছিল সেটা আমরা প্রশ্ন তুলেছিলাম। সেই অ্যাক্রিডিটেশন কার্ড আমরা পেয়ে গেছি আইসিসি কার্ড থেকে। সেই অ্যাক্রিডিটেশন প্রসেস আপনাদের দেখাচ্ছে। অ্যাক্রিডিটেশন কার্ডটা দর্শক, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যাক্রিডিটেশন কার্ড, যেটা আপনাকে পড়তে হবে, তারপরে স্টেডিয়ামে ঢুকতে হবে। সেই কথাগুলো আমরা বলছিলাম। দেশের বাইরে গেলে আপনি যখন যাবেন আসলে সমস্যা আসবেই, সেটাকে খুব ইতিবাচকভাবে নিতে হয়, যেটা ক্রিকেটে মাঠে খেলার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। সব কিছুকে আপনাকে ইতিবাচকভাবে নিতে হবে। বিশ্বকাপের পুরোপুরি মঞ্চ তৈরি, সব কিছুই হচ্ছে। আপনার যখন কোভিডের সময় কিছু স্পেশাল নিয়ম মেনে চলতে হয়, সেই সব কিছু তো আছেই। সব কিছু মিলে আমরা আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা যদি একটু দেখেন এখানে, যে আমরা ছোটো একটা গ্যালারির মতো করা হয়েছে এখানে ওমান ক্রিকেটের জন্য। ছোট, একদম ছোট, সেটা থেকেও কিছু ছোট ছোট জিনিস এখানে রাখা হয়েছে ওমান ক্রিকেটে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্মারক সেখানে রয়েছে। বিভিন্ন সময় সেখানেও আসলে সেই ধোয়া মোছার কাজটা চলছে। আইসিসির ইভেন্ট সেখানে হবে। এটা আসলে অনেক বড় বিষয়। দেখতে পাচ্ছেন যে ওমান ক্রিকেটের জার্সি, সেটাও আসলে রেখে দেওয়া হয়েছে। ছোট্ট একটা জায়গায় নতুন স্টেডিয়াম আমরা দেখতে পাচ্ছি, সেখানেও আসলে স্মারকগুলো তৈরি করবার, রেখে দেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু ঠিকই এখানে আছে। প্রতিটা স্টেডিয়ামের কিছু কথা থাকে, গল্প থাকে, সেগুলো আমরা জানতে চাই মানুষের কাছে। আমাদের এনাম ভাই আমাদের কাছে আছে, আপনাকে পেয়ে পুরো স্টেডিয়ামের গল্প নিশ্চয়ই আমরা জানতে পারবো, কথা কী হচ্ছে। আপনি যদি বলেন এখানে বাংলাদেশের মানুষের ভূমিকাটা কি স্টেডিয়ামে? এই যে স্টেডিয়ামটা দেখতেছে, এই পুরো স্টেডিয়ামের কাজটা আমি নিজে করছি। 4500 লোকের চেয়ারের ব্যবস্থা করছি, এবং যা উপরের কাজগুলো দেখতেছে, তিনটা টাওয়ার, এবং এই মাঠটার পিছু আমাদের বাঙালিদের গর্ব আছে। প্রায় 15 জন বাঙালি এখানে কাজ করে, এবং এই মাঠটা কমপ্লিট, যে চেয়ারগুলো দেখতেছেন এই মাঠের মধ্যে 50% আমি নিজে বাঙালি হিসেবে আর্ন করছি। তো আমি আলহামদুলিল্লাহ গর্ববোধ করি এটার জন্য। আমি বাঙালি হিসেবে টি-20 ওয়ার্ল্ডের কাপের কাজ করতে পারে, এবং যারা গ্রাউন্ডসম্যান কাজ করে আমরা শুনেছিলাম তারা বাংলাদেশে মিনিমাম 14 হয়তো 15 জন বাঙালি কাজ করে এই দেশে। এই গ্রাউন্ডের মধ্যে, এই গ্রাউন্ড রেডি করছে বাঙালিরা। অনেক বড় বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই স্টেডিয়ামটা গড়ে তোলার মধ্যে 50% বাঙালির অবদান, এটা আমরা প্রবাসী হিসেবে অনেক গর্ববোধ করি। দেখেন, আমরা বলি না মেড ইন বাংলাদেশ দেখলে অনেক রকম গর্ব লাগে, সেরকম
এটা একটা বড় জয় আমাদের জন্য। প্রবাসী থেকে ওমানের মাটিতে প্রথমবার বাংলাদেশের পতাকা নিয়ে লড়বে ওমানের মাটিতে, আমাদের অনেক বড় প্রাপ্য এটা। ওকে, আমরাও আসলে সেই গর্বের উপলক্ষ হবার জন্য এসেছি, ইতিহাসটা লিখে দিয়ে দিতে চাই। বাংলাদেশের টাইগাররা নিশ্চয়ই সেটি করবে, বাংলাদেশের মানে ক্রিকেটাররা মাঠে নিশ্চয়ই তাদের সেই প্রমাণটা রাখবে শক্তি এবং সাহসে। দর্শক, রোড টু দুবাইয়ের আরও গল্প বলতে চাই নিশ্চিতভাবে, যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ক্যামেরা নিশ্চয় হাতে পেয়ে যাব, তখন নিশ্চয় আরও বড় সুন্দর গল্প পাবে। মাঠ এবং মাঠের বাইরে যেসব পথ প্রান্তরের গল্প, টি-20 বিশ্বকাপের গল্প, ওমান থেকে দুবাইয়ের পথে পথে সব গল্প নিয়ে আমি তাহমিদ হাজির হব প্রতিদিন ঠিক সকাল 9টায় যমুনার পতায়। থাকবেন। দর্শক, আমরা দেখছিলাম তাহমিদ অমিদের পাঠানো দারুণ একটি প্রতিবেদন। এবার আমরা যাব আমাদের দুজন অতিথি আছেন তাদের কাছে। শুরুতেই আলভি এবং টুটুল, আপনাদের কাছে যাব। আজকে বাংলাদেশের বিশ্বকাপ পর্ব শুরু হচ্ছে, শুরুতেই জানতে চাবো যে আপনাদের প্রেডিকশন কি? প্রেডিকশন তো অবশ্যই বাংলাদেশ, এন্ড বাংলাদেশ প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো খেলে জিতবে, এটাই আমরা আশা করছি। আমারও একই অভিমত যে বাংলাদেশে জিতবে ইনশাল্লাহ। আচ্ছা, তবে আমি যদি বলি এর আগের পরিসংখ্যান যদি আমরা দেখি, সেটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে। একটা ম্যাচ হয়েছিল 2012 সালে, টি-20 ম্যাচ, বাংলাদেশ স্কটল্যান্ড খেলেছিল, সেখানে কিন্তু স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ 34 রানে হেরেছিল। এবারও কি সেরকম একটা সংখ্যা থাকে কিনা? আমার কাছে যেটা মনে হচ্ছে যে তখন ভেন্যু বা হচ্ছে গিয়ে ওয়েদার একটা মানে ফ্যাক্ট ছিল। এবারে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু টি-20তে অনেক অভ্যস্ত হয়ে এসেছে। আপনি জানেন হয়তো যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে তারা কিন্তু সিরিজ জিতেছে, যদিও বাংলাদেশ এই দুটি প্রস্তুতি ম্যাচ হেরেছে, বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আগের থেকে অনেক পাওয়ারফুল। এবং ওই স্কটল্যান্ডটা কিন্তু আমরা কিন্তু খুব একটা দেখি না। আগে যেরকম ওরা শক্তিশালী ছিল, কাইল কোয়েটজার বা যখন হচ্ছে হ্যামিল্টনরা যখন খেলতো তখন যে একটা শক্তিশালী ছিল, ওই স্কটল্যান্ডকে কিন্তু আমরা রিসেন্টলি কিন্তু গত কয়েক বছর দেখতে পারিনি। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ আজকে খুব ভালোভাবেই জিততে পারবে ইনশাল্লাহ। নিঃসন্দেহে সাম্প্রতিক পারফরমেন্স অবশ্যই বাংলাদেশের হয়ে কথা বলবে, তবে সেই কাইল কোয়েটজার কিন্তু এবারও খেলছেন স্কটল্যান্ডের হয়ে। এবং আপনাদের নিশ্চয় মনে আছে সেই ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন, 58 বলে 100 রানের একটা ইনিংস খেলেছিলেন বেরিংটন, তিনিও খেলবেন আজকের ম্যাচটিতে, তিনিও খেলবেন। সব মিলিয়ে আলভি, আপনার কাছে কি মনে হয় যে এই ম্যাচে পার্থক্য কোথায় থাকবে দু দলের মধ্যে? সেটা কি সাম্প্রতিক পারফরমেন্স, নাকি যেমন স্কটল্যান্ডের আমরা বলতেই পারি তাদের হারানোর কিছু নেই, সেই জায়গাটায় পার্থক্যটা কিসে হবে? পার্থক্যটা হবে বাংলাদেশের বোলিং থেকেই আমরা যদি শুরু করি। বোলিংয়ে যদি বাংলাদেশ পারফেক্টলি ক্লিকটা করতে পারে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য খুব একটা সমস্যা হবে না। আর রিসেন্ট দুইটা হোম সিরিজ আমরা দেখেছি, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, সেখানকার পারফরমেন্সটাই যদি আমরা পিক করি, আর রিসেন্ট দুইটা ওয়ার্ম আপ ম্যাচকে আমরা টোটালি ওইটা আমরা কুফা হিসাবে ধরে সেটা বাদ দিয়ে দিচ্ছি। সো ওভারঅল বাংলাদেশের ওই দিক থেকে ওপেনাররা যদি কেউ একজন দাঁড়িয়ে যেতে পারে আর মিডল অর্ডাররা সেভাবে হেল্প করবে, সো ওভারঅল বাংলাদেশের ব্যাটিং বোলিং দুইটাই যদি পারফেক্টলি তারা করতে পারে, তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কোনো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের দরকার হবে না, ওভারঅল বাংলাদেশই ওদেরকে খুব ভালোভাবে হারিয়ে দিতে পারবে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদের বক্তব্য আমরা নিশ্চয়ই শুনেছি। তিনি কিন্তু বারবার বলেছেন যে তার বড় ভরসা সাকিব এবং মোস্তাফিজ, এবং আরেকটা নাম তিনি বলেছেন সেটা হচ্ছে তরুণ আফিফ। এই তিনজনের তার মূল ভরসাটা। আপনারা কি একমত মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যে এই বক্তব্যের সাথে? রিয়াদ তার ট্রাম্প কার্ড হিসেবে কিন্তু সাকিব, মুস্তাফিজ এবং আফিফের কথা উল্লেখ করেছে, বাট আমি যদি আরেকটা জিনিস বলি যে সৌম্য সরকার কিন্তু এখানে একটা বড় ভাইটাল ফ্যাক্টর হতে পারে। যদিও দেশের মাটিতে সে খুব একটা ভালো খেলতে পারেনি, বাট রিসেন্ট দুইটা প্রস্তুতি ম্যাচেও ভালো খেলেছে, তার বোলিং এফেক্টিভ, তার ব্যাটিং এফেক্টিভ, এবং যতবারই সে দেশের বাইরের মাটিতে হচ্ছে গিয়ে খেলতে গিয়েছে, সেটা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, সেখানে সে ভালোভাবে পারফর্ম করেছে। আর এবারে পিচটা যেহেতু আপনি বাড়তি পেসাররাও সুবিধা পাবে, আবার স্পিনাররাও হয়তোবা কয়েকটা জায়গায় হচ্ছে গিয়ে সুবিধা পেতে পারে, তো আমার মনে হচ্ছে যে সৌম্য এখানে ভাইটাল ফ্যাক্টর হতে পারে। আর বাকি যে তিনজনের কথা বলেছে তারা তো অলওয়েজ আমাদের টিমের জন্য খুব ভালো ফ্যাক্টর হিসাবে কাজ করে। সো আমার মনে হচ্ছে যে আমি মানে রিয়াদ ভাই যেটা বলেছেন ওটাও সঠিক, পাশাপাশি সৌম্য একটা ভালো চান্স তৈরি করতে পারে। আমরাও নিশ্চয়ই আপনার সাথে একমত, তবে আসলে সৌম্য আদৌ এই ম্যাচে খেলবেন কিনা এটা নিয়েও কিন্তু একটা সংশয় বা শঙ্কা আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে 2019 বিশ্বকাপটা আমাদের মানে বেস্ট পারফরমেন্স বলা যায়। তার আগে কিন্তু আমরা আয়ারল্যান্ডে আমাদের দারুণ একটা পারফরমেন্স ছিল এবং দারুণ আত্মবিশ্বাস নিয়ে আমরা 19 বিশ্বকাপটা খেলেছিলাম। এবার যদি আমরা বলি ঘরের মাঠে সিরিজ জিতেছি, জিম্বাবুয়েতেও সিরিজ জিতেছি,
কিন্তু আমাদের প্রস্তুতিটা কিন্তু ভালো হয়নি, যেখানে খেলা হবে সেখানে প্রস্তুতিটা ভালো হয়নি। এটা কতটা প্রভাব রাখবে বলে আপনার কাছে মনে হয় আলভি? গতকালকে ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স দেখে মনে হয়নি যে সে খুব একটা এটা নিয়ে খুব একটা টেনশন নিচ্ছে বা কিছু একটা। তাকে যতটা নির্ভর মনে হচ্ছে, আমার কাছে মনে হয় বাংলাদেশও ততটাই নির্ভর। সো ওই প্রস্তুতি ম্যাচ খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। আর যদিও একটু চিন্তার কারণ যে এটা ওভাবে করতে পারেনি, বাট আমার কাছে পুরোটা ম্যাচই মনে হয়েছে যে বাংলাদেশ কিছুটা এক্সপেরিমেন্ট করছে যে এখানে এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। সো আই থিঙ্ক খুব একটা ইম্প্যাক্ট হবে না। বিশ্বকাপ মিশন শুরুর আগে হয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ফটোশুট। ওমানের মাস্কটে এদিন ব্যস্ততা ছিল মুশফিক মাহমুদুল্লাহদের। প্রথম ম্যাচের আগে চনমনে ছিল গোটা দল। And 1 and a 0. Can we have a celebration or an appeal? Celebration or appeal? Yes. One more. Thank you. দর্শক, এই বিশ্বকাপে বাংলাদেশের একাদশ এবং কম্বিনেশন কি হবে সেটা নিয়ে অনেক আলোচনায় হচ্ছে। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন যোগ দিচ্ছেন নিউজ রুম থেকে। সালাউদ্দিন সুমন, আপনি অনেকদিন ক্রিকেট নিয়ে কাজ করছেন, বিশ্বকাপ নিয়েও আপনি কাজ করছেন। সব মিলিয়ে আজকের ম্যাচের একাদশ কেমন হবে? আরেকটা যে প্রশ্ন ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে যে দুই ওপেনার কে হতে পারেন এই ম্যাচে, নাইম, লিটন নাকি সৌম্য সেখানে আসতে পারেন? ঠিকই বলেছেন আপনি। যদি আমরা শেষ 2 ম্যাচ বা 3 ম্যাচের পরিসংখ্যান দেখি, সেখানে নাইম কিন্তু খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি দুবাইয়ের কন্ডিশনে। সেদিক থেকে কিন্তু সৌম্য সরকার তিনি কিন্তু 30-2 ইনিংস খেলেছেন এবং শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি দারুণ ইনিংস ছিল। সেটি কিন্তু দলকে আত্মবিশ্বাসী করছে এবং শুরুতে যে ধরনের পাওয়ার হিটিং বা যে ধরনের পাওয়ার প্লের যে সুবিধাটা নেওয়া, সেটা কিন্তু নাইমের চেয়ে সৌম্যকে আমরা দেখেছি সবসময় তিনি কাজটি করে থাকেন। নাইম হ্যাঁ ভালো খেলেছেন, দেশের মাটিতে 2টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন, কিন্তু লিটনের সাথে এই মুহূর্তে মনে হয় যে আসলে শুরুটা সৌম্যই করতে পারেন। একই সাথে আপনি বলছিলেন যে একাদশ কেমন হতে পারে। ওভারঅল এতদিন ওমানে ক্যাম্প করেছে বাংলাদেশ এবং ওমান এই দলের সাথে খেলেছে 200 ঊর্ধ্ব, কিন্তু তারা স্কোর করেছে। কিন্তু পরের 2টা ম্যাচ শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেনি। সেখানে বারবার বলা হচ্ছিল যে দলের 3জন সিনিয়র ক্রিকেটার কিন্তু খেলেননি। মাহমুদুল্লাহ, সাকিব, মুস্তাফিজও একটি ম্যাচ খেলেননি। তো সব কিছু মিলে আসলে যেটি বোঝা যায় যে ওপেনিংয়ে যদি আমরা ধরি যে লিটন দাসের সাথে সৌম্য সরকারের পরে থাকবেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। তাদের উপরে একটা বড় দায়িত্ব থাকবে, কোর একটা ভূমিকা তারা কিন্তু প্লে করতে পারবেন। সৌম্য এবং লিটন যদি একটা ভালো স্টার্ট করতে পারেন, পরবর্তীতে সেটা ক্যারি করতে পারবেন কিন্তু এনারা। এবং আমরা যদি দেখি যে ইয়াং কন্টেন্ডার যারা আছেন, নুরুল হাসান সোহান, আফিফ এবং মাহিদি হাসান, তাদের নামটাও কিন্তু বারবার চলে আসছে। আমরা দেখেছি তারা বেশ ভালো ভূমিকা পালন করেছেন। এর আগে ফিনিশারের ভূমিকায় দেখা যায় নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেনকে। মাহিদি হাসান তিনি কিন্তু ওপেনিং বলেন বা হচ্ছে অনডাউন বলেন বা শেষ দিকেও কিন্তু তিনি ব্যাটিং করে থাকেন। একই সাথে গতকাল আমরা শুনেছি যে ওমানের এই উইকেটে আসলে পেসারদেরকে প্রায়োরিটি দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক চয়েস মুস্তাফিজুর রহমান, তার সাথে সাইফুদ্দিনও কিন্তু থাকবেন আশা করা যায়। একটি জায়গা নিয়ে কনফিউশন থাকতে পারে যে শরীফুল নাকি তাসকিন। প্রস্তুতি ম্যাচের বিবেচনায় অনেকেই তাসকিনকে এগিয়ে রাখবেন। একই সাথে তাসকিনের যে অভিজ্ঞতা রয়েছে সেটি কিন্তু কম না। সব কিছু মিলে আসলে এরকম একটা ফরমেশন হয়তো হতে পারে, তবে টস করার আগে হয়তো বা দল আমরা পেতে পারি। ধন্যবাদ সালাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও অপেক্ষায় আছি কেমন একাদশ হয়। আপনি বলছিলেন যে আমরা ওপেনিংয়ের বিষয়টা একটা ধারণা পেলাম, যে বিষয়টা হচ্ছে যে এখন বলা হচ্ছে বাংলাদেশের একাদশে কারা
প্রাধান্য পাবেন, পেসার অথবা স্পিনার? যেহেতু অলরেডি একটা গুঞ্জন আছে যে এবারের স্পোর্টিং উইকেট হবে এবং স্পিনাররা একটু বাড়তি সুবিধা পাবে, সেই ক্ষেত্রে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ যে ইঙ্গিত দিয়েছেন যে পেসাররা তার একাদশে প্রাধান্য পাবেন, আপনারা এটার সাথে কতটুকু একমত? আমিও মানে এটার সাথে একমত যে এখানে 3 পেসার এবং 2 স্পিনার খেলালেই বেটার হবে। আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশ কিন্তু তার মূল বোলারদের ছাড়া অকেশনাল বোলাররা কিন্তু আছে, যেখানে আফিফ হোসেন ধ্রুব সেও অফ স্পিন করতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও অফ স্পিন করতে পারে, তারপরে সাকিব এবং নাসুম তো আছে। তো 4টা স্পিনার কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। আর পেসার হিসেবে যেটা বললেন যে সাইফুদ্দিন, মুস্তাফিজ, তাসকিন অথবা শরীফুল খেলতে পারেন। আর পাশাপাশি যদি সম্মুখে খেলানো হয় তারও 1-2 ওভার কাজে লাগানো যায়। সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু এই তুলনায় অনেক স্ট্রং এবং অনেক ভ্যারিয়েশন আছে, যেখানে বামহাতি, ডানহাতি, পেসার, স্পিনারদের হচ্ছে গিয়ে একটা সমন্বয় হচ্ছে গিয়ে রয়েছে। টি-20তে একটা বিষয় সবসময় বলা হয় যে অলরাউন্ডাররা সবসময় একটা দলের সবচেয়ে বড় শক্তি। সেখানে বাংলাদেশের সাকিব এবং আমরা যদি বলি যে সাইফুদ্দিন, সেক্ষেত্রে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পাবে। আবার যদি বলি যে স্কটল্যান্ডেরও কিন্তু মাইকেল লিঙ্ক এবং মার্ক ওয়ার্ড, তারাও কিন্তু দারুণ অলরাউন্ডার, তারাও একটা করবেন। তবে এই জায়গাটায় আপনার মতামত কি? এবং আরেকটা জিনিস বলবো পাশাপাশি, সেটা হচ্ছে যে লেগ স্পিনে স্কটল্যান্ড কিন্তু অনেক বেশি এগিয়ে। তাদের দুজন লেগ স্পিনার আছেন, একজন হচ্ছে ক্রিস গ্রেভস এবং হামজা তাহির। এই সব মিলিয়ে বোলিংয়ে যদি বলি, বৈচিত্রতায় স্কটল্যান্ড কতটা এগিয়ে থাকবে নাকি বাংলাদেশ এগিয়ে থাকবে? বোলিংয়ে বাংলাদেশে এগিয়ে থাকবে, কারণ হচ্ছে বাংলাদেশে সাকিব আল হাসান আছেন, আর সাকিব আল হাসান রিসেন্টলি ওই ধরনের কন্ডিশনে খেলে এসেছেন। যদিও তার আইপিএলে লাস্ট 2টা ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স ছিল না, বাট তারপরে এক্সপিরিয়েন্স তো আছে, এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আর সাকিব আল হাসানের এতদিনের ক্যারিয়ারের একটা এক্সপিরিয়েন্স, তারপরে এর বাইরে স্পিনারের বাইরে যদি মুস্তাফিজুর রহমানের কথা আমরা চিন্তা করি, তার জন্য উইকেট যেমনই হোক সে আমার কাছে মনে হয় যে সবসময় সেভাবে পারফরমেন্স করতে পারে, যার কারণে বাংলাদেশের বোলিংয়ে তেমন একটা সমস্যা হয় না। আর ওদেরও বোলিং এক্সপিরিয়েন্স ঠিক আছে, বাট তারপরেও বাংলাদেশ এখানে এগিয়ে থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই বিশ্বকাপে যেটা বলা হচ্ছে যে স্পিনার নিয়ে যদি আমরা বলি, সেই জায়গায় বাংলাদেশের বড় ভরসা অবশ্যই সাকিব আল হাসান এবং নাসুম আহমেদ। তারা দুইজন কতটা ভূমিকা রাখবেন আপনার কাছে কি মনে হয়? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথেও তারা ভালো বোলিং করেছে। আর সাকিব যেটা বললো যে সাকিব কিন্তু অলরেডি আইপিএল খেলেছে, সো ওই জায়গাতেও সে এক্সপিরিয়েন্স, কন্ডিশনটাও বুঝতে পেরেছে। আর সাকিব অলওয়েজ হচ্ছে যে কোনো ফিল্ডে খেলা হোক না কেন, সে অলওয়েজ ভাইটাল ফ্যাক্টর মানে একটা টিমের জন্য। তো তার স্পিন এবং নাসুমের স্পিন আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো একটা সুযোগ তৈরি করবে বাংলাদেশের জন্য, এবং স্কটল্যান্ডকে কম রানে বেঁধে দেওয়ার জন্য তারা অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। একটা বিষয় আমরা যেটা দেখেছি যে টি-20তে বড় স্কোর অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গায় আমরা যদি বলি, আমাদের ঘরের মাঠে 2টা সিরিজে আমাদের সেরকম কিন্তু ব্যাটিং পারফরমেন্স ছিল না, সেটা উইকেটের কারণেই ছিল না। এবার প্রস্তুতি ম্যাচে যদিও আমরা ওমান এ দলের সাথে অনেক বড় একটা স্কোর ছিল, আমাদের 190-এর উপর স্কোর ছিল, আবার পরের 2টো প্রস্তুতি ম্যাচে কিন্তু আমরা খুব একটা ভালো করতে পারিনি। যেখানে মুশফিককে নিয়ে অনেক কথা হচ্ছে, মুশফিকের ফর্মে ফেরাটা অনেক বেশি জরুরি। সাকিবও কিন্তু আইপিএলে ব্যাটিংয়ে খুব বেশি ভালো পারফরমেন্স দেখাতে পারেননি। এই দুজনের ব্যাটিংয়ে জ্বলে ওঠাটা কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আজকের ম্যাচ? তারা তো অবশ্যই সবসময়ের জন্যই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, আর তাদের ফর্ম, এই ধরনের প্লেয়ারদের অ্যাকচুয়ালি ফর্মটা তেমন একটা ম্যাটার করে না। এরা যে কোনো সময় ফর্মে ফিরে আসতে পারে অ্যান্ড যে কোনো সময় একটা ম্যাচ উইনিং ইনিংস খেলে ফেলে, যার কারণে এদের আগে কি ফর্ম ছিল বা রিসেন্টলি কি খেলেছে এটা খুব একটা ম্যাটার করবে না। আর এর সাথে বাংলাদেশের টপ অর্ডাররা, ওখানে ওপেনাররা যদি একটা ভালো স্টার্ট করে দিতে পারে, তো এদের কাজটা অনেকাংশেই কমে যাবে। তো সেক্ষেত্রে তারা আর একটু নির্ভর হয়ে খেলতে পারলে আমার মনে হয় তারা আরো বেশি ভালো আউটপুট দিতে পারবে। টি-20তে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ে সবসময় কার্যকরী। হ্যাঁ, তিনি কিন্তু মানে ফিনিশিংয়ে বলেন বা মিডল অর্ডারে এসে দারুণ একটা ভূমিকা রাখেন, এবং তার সাথে এবার কি আমরা আশা করছি যে ট্রাম্প কার্ড হবেন আফিফ হোসেন, এবং যদি শামীম পাটোয়ারি যোগ হন সেই স্কোয়াডে, এই 3 জনের ভূমিকাটা কেমন হবে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা একটা ভালো জিনিস আমরা হচ্ছে দেখতে পাবো। 3 জনই কিন্তু আপনার স্লগ ওভারে অনেক হার্ড হিটিং করে খেলতে পারে, সো এটা একটা ভালো ভূমিকা রাখতে পারে। যদিও আমার মনে হয় না যে শামীম খুব একটা সুযোগ পাবে, কারণ 7 নম্বরের জন্য সোহানকে মোটামুটি ফিক্স রাখা হচ্ছে, আর যেখানে উইকেট কিপিং হিসাবে কিন্তু সোহান একদিকে ফিক্সড, 6 নম্বরে আফিফ, আবার 5 নম্বর হচ্ছে রিয়াদ। সো এদিক দিয়ে হয়তো শামীম খুব একটা সুযোগ পায় না, বাট যদি সুযোগ পায় আমার মনে হয় যে সেও খুব ওই সুযোগটা কাজে লাগানো তার জন্য বেটার হবে বলে মনে করি। এটার সাথে আরেকটু যোগ করি, সেটা হচ্ছে লিটন দাসের ফর্মে ফেরাটা অনেক বেশি জরুরি। যেহেতু তামিম ইকবাল থাকছেন না, এবার তিনি কিন্তু একটা প্রান্ত নিয়ে
সবসময় দায়িত্ব নিয়ে খেলেছেন, সেই ভূমিকায় লিটনের ফর্মে ফেরাটা কতটুকু জরুরি? লিটনের ফর্মে ফেরাটা আমাদের দলের জন্য অবশ্যই বেশি দরকার। একটা জিনিস হচ্ছে যে লিটন কিন্তু প্রায় আজকে 6 বছর ধরে বাংলাদেশ টিমের জন্য খেলছে, সো সে কিন্তু এক অর্থে কিন্তু সিনিয়র ক্রিকেটার আমাদের। তামিম যেখানে নেই সেখানে কিন্তু লিটন এবং যদি সৌম্য চান্স পায়, এদের দুজন যদি বাংলাদেশকে একটা ভালো স্টার্ট করে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ একটা বড় সংগ্রহ এনে দিতে পারবে। তো আমার মনে হচ্ছে যে লিটনের ফর্মে ফেরাটাও জরুরি এবং ফর্মে ফেরার পাশাপাশি তাকে একটা ভালো ইনিংস উপহার দিলে সেখানে বাংলাদেশের স্কোরটাও বড় হতে পারে বলে মনে করি। আপনাদের সাথে আলোচনা করে আমার দারুণ ভালো লাগলো। দর্শকদের কেমন লেগেছে সেটা আমরা নিশ্চয়ই দর্শকদের মন্তব্যে জানতে পারবো। আমরাও প্রত্যাশা করছি বাংলাদেশ আজকে দারুণ একটা সূচনা করবে এবং প্রস্তুতি ম্যাচের যে ঘাটতি ছিল সেটা পুষিয়ে নেবে এবং এই দারুণ সূচনা দিয়ে বিশ্বকাপের মূল পর্বে তারা দারুণ আত্মবিশ্বাস সঙ্গী করে যাবে সেই প্রত্যাশাই করছি। রোড টু দুবাইয়ে আজকে এই ছিল। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।